হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর লেসন 1 এর যে গল্পটি আছে ফাদার্স হেল্প, যেটা লিখেছেন আর.কে নারায়ণ, সেই গল্পটি লাইন বাই লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড সঠিক উচ্চারণ সহ বাংলায় বোঝানোর চেষ্টা করব। তাহলে বেশি দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। লাইং ইন বেড, বিছানায় শুয়ে, স্বামী রিয়েলাইজড উইথ আ শাডার, স্বামী বুঝতে পারল একটি শিহরণ নিয়ে, দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, যে এটি সোমবার সকাল। অর্থাৎ এর পুরো মিনিংটি হচ্ছে, বিছানায় শুয়ে স্বামী শিহরণ নিয়ে বুঝতে পারল যে এটি সোমবার সকাল। এই বাক্যে লাইং শব্দটি কিন্তু জেরান্ড হিসেবে ব্যবহৃত হয়নি, প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়েছে। সুতরাং লাইং ইন বেড এটি হচ্ছে পার্টিসিপল ফ্রেজ, কেননা এই লাইনটি স্বামীকে ডিসক্রাইব করে যে স্বামী কি করছে, ওই সময় ঘুমাচ্ছিল। এই বাক্যের মেইন ভার্ব রিয়েলাইজড, এটি V2-তে আছে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ পাস্ট ফর্ম। এর মানে হচ্ছে বুঝতে পেরেছিল বা পারলো। এর V1 হচ্ছে রিয়েলাইজ, যার মানে হচ্ছে বুঝতে পারা। ইট লুকড, মনে হচ্ছিল, অর্থাৎ মনে হয়েছিল, অ্যাজ দো, যেন, অনলি আ মোমেন্ট আগো, ঠিক এই মাত্র, অর্থাৎ ঠিক একটু আগেই, ইট ওয়াজ ফ্রাইডে, শুক্রবার ছিল, অর্থাৎ এই দিনটি শুক্রবার ছিল। তো এর সম্পূর্ণ অর্থ হচ্ছে, মনে হচ্ছিল যেন ঠিক এই মাত্র, অর্থাৎ একটু আগেই শুক্রবার ছিল। এটা কার মনে হচ্ছিল? স্বামীর। আমরা কোনো কিছু মনে হওয়া অর্থে ইট লুকস ব্যবহার করি। যখন আমরা প্রেজেন্ট টেন্স এর ক্ষেত্রে ব্যবহার করব যে এটা মনে হয়, ইট লুকস। আবার যখন পাস্ট টেন্সে ব্যবহার করব, অর্থাৎ অতীতকালের ক্ষেত্রে ব্যবহার করব, তখন এটা হবে ইট লুকড, যেটা এই সেন্টেন্সে দেওয়া আছে। অলরেডি, ইতিমধ্যে, মানডে ওয়াজ হিয়ার, সোমবার এসে গেছে। অর্থাৎ একটু আগে ওর মনে হয়েছিল যে এটা ফ্রাইডে, কিন্তু হঠাৎ করেই ওর মনে পড়ে গেল যে এটা সোমবার, অর্থাৎ ও বুঝতে পারলো যে এটা সোমবার। হি হোপড, সে আশা করল, হি ডিডন্ট হ্যাভ টু গো, তাকে যেতে হবে না, টু স্কুল, স্কুলে, সে আশা করলো তাকে স্কুলে যেতে হবে না। এই বাক্যে হোপড এটিও V2-তে আছে। তো দেখেই বোঝা যাচ্ছে যে গল্পটি পাস্ট টেন্সে লেখা, আর স্পেশালি পাস্ট ইনডেফিনিট টেন্সে লেখা। ওকে, এই বাক্যে আমরা একটা স্ট্রাকচার পেয়েছি, সেটা হচ্ছে হ্যাভ টু। ঠিক আছে, ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে হ্যাভ টু ইউজ করা হয়। এটি আমরা ইউজ করি নেসেসিটি, অর্থাৎ প্রয়োজন, অথবা অব্লিগেশন, অর্থাৎ বাধ্যবাধকতার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এই বাক্যে স্বামীর কি বাধ্যবাধকতা নেই স্কুলে যাওয়ার, যেহেতু নেগেটিভ সেন্টেন্সে আছে যে ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। অ্যাট 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন ওয়েলড, স্বামীনাথন কাঁদো কাঁদো গলায় বলল, অর্থাৎ কাঁদো কাঁদো সুরে বলল, আই হ্যাভ আ হেডেক, আমার মাথা যন্ত্রণা বা ব্যথা করছে। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট, মা উদারভাবে প্রস্তাব দিলেন যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতে থাকতে পারে। অ্যাট 9:30, 9:30 সময়, ওয়েন, যখন, হি অট টু হ্যাভ বিন, যখন তার থাকার কথা ছিল, ইন দ্য স্কুল প্রেয়ার হল, অর্থাৎ স্কুলের প্রার্থনা ঘরে। স্বামী ওয়াজ লাইং, স্বামী শুয়েছিল, অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, মায়ের ঘরের বেঞ্চে। লাইনটির সম্পূর্ণ অর্থ এরকম, 9:30টার সময় যখন স্বামীর স্কুলের প্রার্থনা ঘরে থাকা উচিত ছিল, তখন সে মায়ের ঘরের বেঞ্চে শুয়েছিল। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজ স্কুল নেই? হেডেক, মাথা ব্যথা। স্বামী রিপ্লাইড,
স্বামী উত্তর দিল, ননসেন্স, বাজে কথা, ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পরো এবং যাও। অর্থাৎ স্বামী যখন বলল যে তার মাথা ব্যথা, উত্তর দিল, তখন তার বাবা উত্তর দিয়ে বলল, বাজে কথা, পোশাক পরে রেডি হয়ে তাড়াতাড়ি চলে যাও। হেডেক, মাথা ব্যথা, লোফ অ্যাবাউট লেস অন সানডেজ, রবিবারগুলোতে অলসভাবে সময় কম কাটাও। অ্যান্ড ইউ উইল বি উইদাউট আ হেডেক অন মানডে, তাহলে তুমি সোমবারে মাথা ব্যথা ছাড়া থাকবে, অর্থাৎ তোমার সোমবারে কোনো মাথা ব্যথা থাকবে না। স্বামী নিউ, স্বামী জানত, হাউ স্ট্রিক্ট, কতটা কঠোর, হিজ ফাদার কুড বি, তার বাবা হতে পারেন। সো, তাই, হি চেঞ্জড, সে পরিবর্তন করলো, হিজ ট্যাকটিক্স, তার কৌশল। আই কান্ট গো, আমি যেতে পারি না, সো লেট, এত দেরিতে, টু দ্য ক্লাস, ক্লাসে। ইউল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, স্যার কি ভাববেন। ইফ আই গো সো লেট, যদি আমি এত দেরিতে যাই, অর্থাৎ আমি যদি এত দেরিতে যাই তাহলে স্যার কি ভাববেন। টেল হিম, তাকে বলবে, ইউ হ্যাড আ হেডেক, তোমার মাথা যন্ত্রণা ছিল, অ্যান্ড, এবং, সো আর লেট, তাই তুমি দেরি করেছো বা তোমার দেরি হয়েছে। হি উইল স্কোল্ড মি, তিনি আমাকে বকবেন। ইফ আই সেই সো, যদি আমি এমনটা বলি বা সেটা বলি। উইল হি, বকবেন। লেট আস সি, চলো দেখি। হোয়াট ইজ হিজ নেম, ওনার নাম কি। স্যামুয়েল, স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কল্ড দ্য স্টুডেন্টস, তিনি কি সবসময় ছাত্রদের বকেন। হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুবই রাগী একজন মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, বিশেষ করে যারা দেরিতে আসে তাদের উপর খুব রেগে যান। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েলের ক্লাসে দেরি করে যেতে চাই না। ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতটাই রাগী হন, ওয়াই নট টেল ইয়োর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে প্রধান শিক্ষককে কেন বলো না এই বিষয়ে। দে সেই, তারা বলে, এখানে তারা কারা, তো বাকিরা, অর্থাৎ বাকি মানুষজন। তাহলে এটাকে আমরা এইভাবে বলতে পারি যে দে সেই, অর্থাৎ শোনা যায়, দ্যাট, যে, ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি প্রধান শিক্ষকও নাকি তাকে দেখে ভয় পান। স্বামী হোপড দ্যাট, স্বামী আশা করেছিল যে, উইথ দিস, এর মাধ্যমে, হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবাকে বোঝাতে পারবে বা বোঝানো যাবে। ওয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, কেন ওই দিনের জন্য তাকে স্কুলে না যাওয়া উচিত, অর্থাৎ কেন তাকে ওই দিনের জন্য স্কুল এড়াতে হবে। এই বাক্যে হোপড মানে হচ্ছে আশা করেছিল, এটি পাস্ট ফর্মে আছে। আর উড বি মেড টু ডু সামথিং অর্থ হচ্ছে কাউকে কিছু করতে বাধ্য করা হবে, অথবা ভবিষ্যতে বা শর্ত সাপেক্ষে কাউকে কোনো কাজ জোরপূর্বক করানো হবে, এরূপ বোঝায়। বাট ফাদার্স বিহেভিয়ার, কিন্তু বাবার আচরণ, টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, একটি অপ্রত্যাশিত মোড় নিয়েছিল বা নিল। এখানে আনএক্সপেক্টেড মানে হচ্ছে অপ্রত্যাশিত। হি প্রপোজড টু সেন্ড আ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, তিনি স্বামীর সাথে প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি পাঠানোর প্রস্তাব দিলেন। এখানে তিনি বলতে স্বামীর বাবার কথা বলা হয়েছে। প্রপোজড মানে হচ্ছে প্রস্তাবনা দিয়েছিলেন, এটা ভি2তে অর্থাৎ পাস্ট ফর্মে আছে। আর সেন্ড মানে পাঠানো, আর টু সেন্ড মানে পাঠাতে।
No amount of protest from Swami would make him change his mind. স্বামীর কোনো প্রতিবাদই তার মন পরিবর্তন করতে পারল না। অর্থাৎ স্বামীর যতই আপত্তি থাকুক না কেন তাতে বাবার মত পরিবর্তন হয়নি। By the time Swami was ready, যখন স্বামী প্রস্তুত হলো to leave for school, স্কুলে যাওয়ার জন্য, father had composed, বাবা লিখে ফেলেছিলেন a long letter, একটি দীর্ঘ চিঠি, to the headmaster, প্রধান শিক্ষককে, অর্থাৎ প্রধান শিক্ষককে দেওয়ার জন্য। এখানে বাই দ্য টাইম বলতে যে সময়ের মধ্যে, অর্থাৎ যে সময়ের মধ্যে স্বামী রেডি হচ্ছিল। আর কম্পোজড মানে হচ্ছে রচনা করেছিল, অর্থাৎ লিখেছিল। এই ভার্বটি পাস্ট ফর্মে রয়েছে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ, তিনি এটিকে অর্থাৎ চিঠিটিকে একটি খামের ভেতরে রাখলেন। অ্যান্ড এবং সিলড ইট, এটিকে আটকে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটন ফাদার, আপনি কি লিখেছেন বাবা? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করল। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু না। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তোমার প্রধান শিক্ষককে দেবে। অ্যান্ড গো টু ইউর ক্লাস, এবং তোমার ক্লাসে যাবে। হ্যাভ ইউ রিটন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, আপনি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছেন? ইয়েস, হ্যাঁ। প্লেন্টি অফ থিংস, অনেক কিছু। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, তিনি কি করেছেন বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, সব কিছু চিঠিতে লেখা আছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটা তোমার প্রধান শিক্ষককে দেবে। স্বামী ওয়েন্ট টু স্কুল, স্বামী স্কুলে গেল। ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, এই অনুভূতি নিয়ে যে সে পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে। ওয়ার্স্ট মানে হচ্ছে সবচেয়ে খারাপ বা জঘন্য। হিজ কনসান্স বদার্ড হিম, তার বিবেক তাকে কষ্ট দিয়েছিল, অর্থাৎ জ্বালাতন করেছিল। এখানে কনসান্স মানে হচ্ছে বিবেক, আর বদার্ড মানে হচ্ছে কষ্ট দিয়েছিল বা জ্বালাতন করেছিল। এটি পাস্ট ফর্মে রয়েছে। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর, সে একেবারেই নিশ্চিত ছিল না। ইফ, যদি, হিজ ডিসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট, তার স্যামুয়েল সম্পর্কে বর্ণনাটি সঠিক ছিল কিনা। এই লাইনে আমরা দুটি শব্দ উচ্চারণ ভুল করে থাকি সবসময়। এটির উচ্চারণ হচ্ছে শিওর, এর উচ্চারণ শিওর নয়, শিওর। আর এটি উচ্চারণ হচ্ছে অ্যাকুরেট, এর উচ্চারণ অ্যাকুরেট নয়। হি ফেল্ট, তার মনে হলো, হি হ্যাড মিক্সড আপ, সে গুলিয়ে ফেলেছে, অর্থাৎ মিশিয়ে ফেলেছে, দ্য রিয়াল অ্যান্ড দ্য ইমাজিনড, বাস্তব এবং কল্পনাকে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার ধারে থামল। টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে তার মনকে স্থির করতে। স্যামুয়েল ওয়াজ নট সাচ আ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল সর্বোপরি খুব একটা খারাপ মানুষ ছিলেন না। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, ব্যক্তিগতভাবে তিনি বেশি বন্ধুত্বপূর্ণ ছিলেন অন্য শিক্ষকদের থেকে। এখানে পার্সোনালি মানে হচ্ছে ব্যক্তিগতভাবে, আর ফ্রেন্ডলি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ। স্বামী অলসো ফেল্ট, স্বামী আরও ভাবল, স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েলের তার প্রতি একটি বিশেষ শ্রদ্ধা আছে। এখানে রিগার্ড মানে হচ্ছে শ্রদ্ধা বা সম্মান। স্বামীর হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর মাথা বিভ্রান্তিতে চক্কর খাচ্ছিল, অর্থাৎ স্বামীর মাথা তালগোল পাকিয়ে গেল অপ্রত্যাশিত আশঙ্কায়। আর ডিজি মানে হচ্ছে মাথা ঘোরাচ্ছে এমন। হি কুড নট ডিসাইড, সে বুঝে উঠতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, চিঠিতে স্যামুয়েলের বিরুদ্ধে করা অভিযোগগুলির তিনি প্রাপ্য কিনা। ডিজার্ভ মানে হচ্ছে যোগ্য বা উপযুক্ত হওয়া, আর অ্যালিগেশনস মানে হচ্ছে অভিযোগ সমূহ। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যত বেশি সে স্যামুয়েলের কথা ভাবল,
the more Swami grieved for him. ততই স্বামীর মন তার জন্য অর্থাৎ স্যামুয়েলের জন্য খারাপ হলো। To recall Samuel's dark face, his thin mustache, unshaven cheek and yellow coat filled Swaminathan with sorrow. স্যামুয়েল এর কালো মুখ, পাতলা গোঁফ, দাড়ি না কামানো গাল এবং হলুদ কোটের কথা মনে পড়তেই স্বামীনাথের মন দুঃখে ভরে গেল। As he entered the school gate, যেই সে স্কুল গেট দিয়ে প্রবেশ করল, an idea occurred to him. তার মাথায় একটা বুদ্ধি এলো। এখানে entered V2-তে অর্থাৎ ফার্স্ট ফর্মে আছে, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে enter, যার মানে হচ্ছে প্রবেশ করা। আর occurred to someone মানে হচ্ছে কারো মনে পড়া বা মাথায় আসা। এখানে ফার্স্ট ফর্মে আছে, তাই occurred to him মানে তার মাথায় এসেছিল বা তার মনে পড়েছিল। He would deliver the letter to the headmaster at the end of the day. সে একেবারে দিনের শেষে প্রধান শিক্ষককে চিঠিটা দেবে। এখানে ডেলিভার মানে হচ্ছে হস্তান্তর করা, আর উড যেহেতু ব্যবহৃত হচ্ছে তাই উডের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখানে আমরা দুবার দা এর উচ্চারণ দুরকম করেছি, কেননা প্রথমবার আমরা দা এর উচ্চারণ দা করেছি কারণ এটি কনসোনেন্ট লেটার দিয়ে শুরু শব্দের আগে বসেছে তাই, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমরা দা এর উচ্চারণ দি করেছি কেননা এটি ভাওয়েল দিয়ে শুরু শব্দের আগে বসেছে, তাই আমরা বলেছি দ্য লেটার এবং দি এন্ড। এখানে অ্যাট দি এন্ড অব দ্য ডে মানে হচ্ছে দিনের শেষে। There was a chance, একটা সুযোগ রয়েছে। Samuel might do something during the course of the day, যে স্যামুয়েল সারাদিন কিছু করতে পারে to justify the letter, যাতে চিঠির যথার্থতা প্রমাণ হয়। কেননা স্বামীর মতে চিঠিটা স্যামুয়েল এর বিরুদ্ধে লেখা, তাই স্যামুয়েল যেন সারাদিন এমন কিছু করে যেটা যে চিঠিটা তার বিরুদ্ধে লেখা হয়েছে সেটা যেন সঠিক প্রমাণিত হয়। এখানে জাস্টিফাই মানে হচ্ছে যথার্থতা প্রমাণ করা। স্বামী স্টুড অ্যাট দি এন্ট্রান্স টু হিজ ক্লাস, স্বামী তার ক্লাসে ঢোকার দরজার সামনে দাঁড়ালো। এন্ট্রান্স মানে প্রবেশদ্বার, আর এখানে এটা হচ্ছে তার ক্লাসের প্রবেশদ্বার। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, স্যামুয়েল পাটিগণিত পড়াচ্ছিলেন। হি লুকড অ্যাট স্বামী, তিনি স্বামীর দিকে তাকালেন। স্বামী হোপড, স্বামী ভেবেছিল বা আশা করেছিল স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভিয়ারলি, স্যামুয়েল তাকে প্রচণ্ড বকবেন। এখানে সিভিয়ারলি মানে হচ্ছে প্রচণ্ডভাবে, আর স্কোল্ড মানে হচ্ছে গালিগালাজ বা বকাবকি করা। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধ ঘন্টা দেরি করেছ। স্যামুয়েল সেইড, স্যামুয়েল বললেন। আই হ্যাভ আ হেডেক স্যার, আমার মাথা ব্যথা স্যার। স্বামী সেইড, স্বামী বলল। দেন ওয়াই ডিড ইউ কাম অ্যাট অল, তাহলে তুমি কেন এলে? দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোয়েশ্চেন ফ্রম স্যামুয়েল, এটা স্যামুয়েলের কাছ থেকে একটা অপ্রত্যাশিত প্রশ্ন ছিল। আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত। স্বামী সেইড, স্বামী বলল। মাই ফাদার সেইড, আমার বাবা বললেন। আই শুডন্ট মিস স্কুল স্যার, আমার স্কুল কামাই করা উচিত নয় স্যার। স্যামুয়েল লুকড ইমপ্রেসড, স্যামুয়েলকে প্রভাবিত দেখালো অর্থাৎ মুগ্ধ দেখালো। ইয়োর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা একদম ঠিক। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক হিম, আমাদের তার মতো আরও বাবা মা চাই। ওহ ইউ পোর ম্যান, ওহ বেচারা লোক আপনি। স্বামী থট, স্বামী ভাবল। ইউ ডোন্ট নো, আপনি জানেন না। হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা আপনার প্রতি কি করেছে। অল রাইট, ঠিক আছে। গো টু ইউর সিট, নিজের জায়গায় যাও অর্থাৎ নিজের সিটে যাও। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড, স্বামী বসল দুঃখ অনুভব করে অর্থাৎ দুঃখিত হয়ে। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল,
তার কখনোই স্যামুয়েলের মতো এত ভালো কারোর সাথে দেখা হয়নি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন্স। শিক্ষক মহাশয় বাড়ির কাজ দেখছিলেন। ইন্সপেক্ট মানে পরীক্ষা করে দেখা বা পরিদর্শন করা। এখানে ওয়াজ ইন্সপেক্টিং অর্থাৎ ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর ভাবনা অনুযায়ী, দিস ওয়াজ দ্য টাইম ওয়েন স্যামুয়েল গট মোস্ট অ্যাংরি। এটাই হলো সেই সময় যখন স্যামুয়েল সব থেকে বেশি রেগে যান। বাট টুডে, কিন্তু আজ, স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। স্যামুয়েলকে বেশি শান্ত লাগছিল। অ্যাপিয়ার মানে হচ্ছে প্রতীয়মান হওয়া বা দেখানো, তো এখানে তাকে শান্ত দেখাচ্ছিল। স্বামীনাথন, ওয়ার ইজ ইউর হোমওয়ার্ক? তোমার বাড়ির কাজ কোথায়? I have not done my homework, sir. আমি বাড়ির কাজ করিনি, স্যার। স্বামী said. স্বামী বলল। Why? Headache? কেন, মাথা ব্যথা? asked Samuel. স্যামুয়েল জিজ্ঞাসা করলেন। Yes, sir. হ্যাঁ, স্যার। All right, sit down. ঠিক আছে, বসো, স্যামুয়েল said. স্যামুয়েল বললেন। When the bell rang for the last period at 4:30, যখন শেষ পিরিয়ডের ঘন্টা বাজলো 4:30 সময়, স্বামী picked up his books. স্বামী তার বই তুলে নিল এবং ran to the headmaster's room. দৌড়ে প্রধান শিক্ষকের ঘরে গেল। He found the room locked. সে দেখল ঘরটি তালা বন্ধ। The peon told him the headmaster had gone on a week's leave. পিয়ন তাকে বলল প্রধান শিক্ষক 1 সপ্তাহের ছুটিতে গেছেন। স্বামীনাথন ran away from the place. স্বামীনাথন দৌড়ে সেই জায়গা থেকে পালিয়ে আসলো। As soon as he entered home, যেই সে বাড়িতে প্রবেশ করলো, with the letter, চিঠিটি নিয়ে, father said, বাবা বললেন, I knew you wouldn't deliver it. আমি জানতাম তুমি এটা দেবে না। But the headmaster is on leave, স্বামী said. কিন্তু প্রধান শিক্ষক তো ছুটিতে গেছেন, স্বামী বলল। Father snatched the letter away from স্বামী. বাবা চিঠিটা স্বামীর কাছ থেকে ছিনিয়ে নিল এবং tore it up, ছিঁড়ে ফেললেন। এখানে snatched ফার্স্ট ফর্মে আছে, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে স্ন্যাচ, যার মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া বা কেড়ে নেওয়া। tore up এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে tear up, এর মানে হচ্ছে ছিঁড়ে ফেলা। Don't ever come to me for help. আমার কাছে কখনো সাহায্যের জন্য এসো না। If Samuel scolds you again, যদি স্যামুয়েল তোমাকে আবার বকাবকি করেন। You deserve your Samuel, he said. তিনি বললেন, তুমি তোমার স্যামুয়েলেরই যোগ্য। আজকে ভিডিওটি এখানেই শেষ। এই ভিডিও শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফাদার্স হেল্প গল্পটি শেষ করলাম। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন পরবর্তী ইম্পর্টেন্ট ভিডিও এর নোটিফিকেশন এর আপডেট পেতে। বাই।